কি খবর, তোমরা সবাই কেমন আছো? আজকে অনেকদিন পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এইচএসসি 24 যারা আছো তাদের জন্য আজকে ছোট্ট করে একটা গাইডলাইনের নেওয়ার প্রয়োজন মনে করেছি এবং চলে এসেছি। একজন বলছে ভাইয়া পড়া ভুলে যাচ্ছি। এটা সবচেয়ে যদি আমি ভালো উত্তর দিতে চাই যে এটা তোমার অন্তর ভাইয়াও ভুলে যায়, তো পড়া ভুলে যাবে, এটাই স্বাভাবিক। ভুলে যাচ্ছ তার মানে হচ্ছে ইউ আর ট্রাইং, ঠিক আছে? তুমি অনেক পড়াশোনা করতেছো তাই ভুলে যাচ্ছ, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার যদি আমি এখানে একটু অ্যাড করতে চাই তাহলে আমি সেটাকে বলতে পারি যে হচ্ছে তুমি হয়তো বুঝে পড়ায় কোথাও ঘাটতি আছে, ঠিক আছে? আমি কোনো কিছুই মুখস্থ করতে পারি না, ঠিক আছে? তুমি তো মনে করতে পারো ভাই আপনি তাহলে মেডিকেল কেমনে পাশ করলেন, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি খুব একটা ভালো মুখস্থ করতে পারি না। জীবনে কোনো দিন কোনো প্যারাগ্রাফ রচনা আমি মুখস্থ করতে পারি নাই, ঠিক আছে? সব আমি বানিয়ে বানিয়ে লিখছি আর কি। তো মেডিকেলে তো আর বানায় বানায় লেখা যায় না, তো এখানে আমাকে বুঝে বুঝে মনে রাখতে হয়েছে, তোমাদেরকেও বুঝে মনে রাখতে হবে আসলে, ঠিক আছে? এক্ষেত্রে আসলে স্পেশালি কিছু বলার নেই। আচ্ছা, এখন আমার মনে হয় সবচেয়ে বেশি যে ব্যাপার, একজন বলছে ডিপ্রেসড, যে পড়ায় ফোকাস করতে পারছি না। এই বয়সের ডিপ্রেশন কিসের? তুমি নিজেকে ব্যস্ত রাখবা, ঠিক আছে? তুমি নিজেকে ব্যস্ত রাখলে আর ডিপ্রেশন আসবে না, সোজা হিসাব, ঠিক আছে? স্পেসিফিক প্রশ্ন, ভালো প্রশ্নে যদি যাই, ভাই এক্সাম হলে গেলে সূত্রগুলাই ফেলি। আচ্ছা, আমি এই সম্পর্কে একটু বলি যে তোমার সূত্রগুলো জানা থাকবে, ঠিক আছে? আর ধরো তুমি ফিজিক্স সলভ করতেছো, ফিজিক্সে অনেক সময় এই সমস্যাটা হয় যে ভাই আমি কোন সূত্র দিয়ে সলভ করব এটা মাথার মধ্যে আসে না, বুঝতে পারি না। তো তুমি যে কাজটা সবার আগে করবা বা যেটা তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরকম, একটু অভিজিতের সাথে কথা বল, ফোন করতে। তো সেটা হচ্ছে কি, তুমি আগে সুন্দর করে একটা দাগ দিবা, দাগ দিয়ে লিখবা যে দেওয়া আছে। দেওয়া আছের মধ্যে ধরো এখানে ধরো ইউ দেওয়া আছে, ধরো ভি দেওয়া আছে, ধরো এ দেওয়া আছে, ধরো টি দেওয়া আছে, ঠিক আছে? এরকম দেওয়া আছে। তুমি এগুলো যদি সুন্দর মতো লিখে ফেলো তাহলে তুমি কি দেখবা যে তখন তোমার এই লেখাগুলোই তোমাকে বলে দিবে আচ্ছা তুই ওই সূত্রটা ব্যবহার কর, ঠিক আছে? তাহলে সূত্র গুলিয়ে ফেলার যে সমস্যাটা এটা অনেকাংশেই কমে যাবে, ঠিক আছে? এটুকু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, একজন বলতেছে যে ভাই টেনশন হচ্ছে, এই সম্পর্কে একটু বলেন। আচ্ছা, তোমাকে একটা কথা বলি, ওই যে একটা অ্যাড আছে না এরকম, যে ভয় সবাই পায়, গলা সবারই শুকায়, তাই না? তারপরে মাউন্টেন ডিউ খায় এবং তারপরে সে হচ্ছে পাহাড় থেকে লাফ দেয় আর কি, তাই তো? মাউন্টেন ডিউ খাইলে আসলে কোনো লাভ নাই, তোমার নিজের পড়াটা তোমার নিজেরই পড়তে হবে। আমার এইচএসসি লাইফের একটু করে তোমাকে যদি আমি একটু করে বলি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে তো মানে অন্তর ভাইয়ার স্টেটটা কী ছিল সেটা একটু বলবো, ঠিক আছে? অন্তর ভাইয়ার স্টেটটা ছিল এরকম যে আমার পরীক্ষা ছিল হচ্ছে এপ্রিল মাসে, বুঝছো? তো এপ্রিল মাসে এই যে পরীক্ষা, তো এপ্রিল মাসে পরীক্ষার আগে তো আমি দেখলাম আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা বলতেছে যে যে ওরা মডেল টেস্ট দিবে। তো এটা কোন মাসে হবে? ধরো জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ওরা মডেল টেস্ট দিবে, তখন টেস্ট পরীক্ষা মোটামুটি হয়ে গেছে, মানে তোমরা এখন যে স্টেটে আসো আর কি, এই অবস্থা। তো এখন ঘটনা হচ্ছে আমাকেও বললো, আমি কি বললাম, বন্ধু আমার তো সিলেবাসই শেষ হয়নি, ঠিক আছে? আমার তো এখনো পড়াই শেষ হয় নাই, আমি মডেল টেস্ট কেমনি দিব, বুঝছো? তো শেষ পর্যন্ত আমি আসলে মডেল টেস্ট দেই নাই। তার মানে তুমি বুঝতে পারতেছ আমার মধ্যে একটা ভয় ছিল, তাই না? তো ভয় তোমাদেরও আছে, এটা ভালো ব্যাপার। ভয় আছে মানে হচ্ছে যে তুমি এটা নিয়ে কাজ করছো আর কি, সোজা হিসাব, তাই না? তো আমি শেষ পর্যন্ত দেখা গেলো আমি মডেল টেস্টটাও দিতে পারি নাই, আমি নিজেই বাসায় বসে বসে পড়তাম। তাহলে আমি কিভাবে পড়তাম সেটা একটু যদি তোমাদেরকে বলি। আমি বলতেছি না মডেল টেস্ট দিবা না, অবশ্যই দিবা। তো আমি যেভাবে পড়ছি সেটা একটু বলি। প্রথমে তোমরা খুব ভালো করেই জানো যে আমি টেক্সট বুক পড়তে খুব পছন্দ করি এবং টেক্সট বুককে আমি সবার উপরে রাখি সব সময়, ঠিক আছে? তো টেক্সট বুক পড়ার পরে আমি কি করছি, আমি হচ্ছে টেস্ট পেপার হাতে নিছি। তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে কি, টেস্ট পেপার হাতে নেওয়ার পরেই তোমরা করো কি, প্রথমেই বের করো হচ্ছে যে এই যে নর্ডেম কলেজ, তারপরে হলিক্রস কলেজ, এনডিসি, হলিক্রস কলেজ, এই সব কলেজের তুমি হচ্ছে প্রশ্ন সলভ করার চেষ্টা করো যে আচ্ছা এগুলো একটু সলভ করে দেখি, এগুলোই মনে হয় বোর্ডে আসবে। আসলে তা না, এই সব কলেজের প্রশ্ন আপাতত তোমার শুরুতে সলভ করার দরকার, এগুলো পরে করবে, এগুলো অ্যাডভান্সড, ঠিক আছে? এটা তোমার দরকার নেই। তুমি বোর্ড প্রশ্নগুলো সবগুলো সলভ করবা। কি করবা? বোর্ড প্রশ্নগুলো তুমি সবগুলো সলভ করবা। একটা বোর্ড কোশ্চেন ছেড়ে তুমি পরীক্ষার হলে যাবা না। তোমার এখন কাজ হচ্ছে ভাই আপনারা একটা চ্যাপ্টার পড়াচ্ছেন, এই চ্যাপ্টার আমি বইটা পড়বো, পড়ার পরে আমি টেস্ট পেপার থেকে সুন্দর মতো কী করব, আমি টেস্ট পেপার থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে
আমি সিকিউ সলভ করব এবং এমসিকিউ সলভ করব, ঠিক আছে? কোনো কোর্স, কোনো রিভিশন কোর্স হ্যান ত্যান হাবি যাবে কিছু দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, ঠিক আছে, আমাদের সময় তো এগুলো ছিল না, তাই না? তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আমরা তোমাদেরকে বইটা ধরে ধরে প্রত্যেক লাইন পড়াই দিচ্ছি। তোমার কাজ হচ্ছে ঠিক তারপরেই তুমি সিকিউ এবং এমসিকিউ কই থেকে সলভ করবা, টেস্ট পেপার থেকে সলভ করবা। ভাই এই যে আপনি একটু আমাকে এখন আবার একটু প্রশ্ন কম করো, আমি আগে এটার উত্তর দিয়ে নিই, তাছাড়া আবার প্রশ্নগুলো আবার খুঁজে পাবো না, বুঝছো না? পরে আবার কবা আমার প্রশ্নগুলোর আনসার দিলেন না ভাই। যে ভাই এই যে ওয়ান শট বলে একটা ব্যাপার আছে ভাই, আমি এখন প্রস্তুতি নিচ্ছি, শুধু ওয়ান শট ক্লাস করতেছি ভাই, এবং পরীক্ষার হলে যাব, ওয়ান শট ক্লাস থেকে সব কিছু উড়াই দিয়ে আসবো ভাই, আপনার কোনো টেনশন নেই। এই চিন্তায় যারা আসো তারা একটা বোকার স্বর্গে বাস করতেছো। তোমাকে একটা বিখ্যাত ভাইয়া আসতেছে, এসে হচ্ছে ওয়ান শট ক্লাসের মধ্যে তোমাকে ধরো 4টা বা 5টা প্রশ্ন পড়ায় দিচ্ছে, ঠিক আছে? তুমি নিজে সলভ করতেছো না, তার মানে তুমি আসলে আন্ডা, ঠিক আছে? তোমার বিখ্যাত ভাইয়া সে তোমাকে ধরো 5টা 7টা প্রশ্ন সলভ করায় দিছে, তোমার কাছে অনেক সহজ লাগছে, তুমি নিজে কিচ্ছু প্র্যাকটিস করো নাই, এই ওয়ান শট ক্লাস দেখে তুমি চলে গেছো পরীক্ষার হল, এবং যাওয়ার পরে তুমি চোখে দেখতেছো সর্ষে ফুল, ঠিক আছে? এই হচ্ছে সমস্যা সবচেয়ে বেশি। আমি খুব অবাক হয়ে দেখি স্টুডেন্টরা এই যে পরীক্ষার আগের দিন বসে বসে এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ সলভ ক্লাস দেখে, 1000 1000 2000 3000 পোলাপান এমসিকিউ সলভ ক্লাস দেখছে। ভাই পরীক্ষার আগের দিন তুই তোর পড়াগুলো একবার রিভিশন দিবি, তুই স্টুডেন্ট, তুই কেন হচ্ছে এই যে পরীক্ষার আগের দিন ওই স্পেসিফিক ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো তুই দেখবি? তুই পড়াগুলো একবার রিভিশন দিবি, যেগুলো তোর ভুলে যাস, যেগুলো সূত্র তোর মনে থাকে না, সেগুলো তুই বারবার দেখবি। তুই কেন এগুলো দেখবি? ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যে যা বলতেছে সেটাই শুনো না, যেটা পারফেক্ট, যেটা আমি বলতেছি সেটা শোনো, ঠিক আছে? আমার কথার মধ্যে কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, সোজা হিসাব, ঠিক আছে? এই হচ্ছে ক্লিয়ার কাট কথা। তাহলে এই সব ওয়ান শট ক্লাস এগুলো পরে, আগে তুমি এগুলো বাদ দিয়ে তুমি করবা সুন্দর মতো, তুমি করবা নিজে নিজে টেস্ট পেপার সলভ, ঠিক আছে? সলভ করে বুঝতেছো না তখন তুমি এসব ক্লাসটা দেখো, সমস্যা নেই। তাহলে টেস্ট পেপার সলভটা সুন্দর করে করতে হবে, বই পড়বা, টেস্ট পেপার সলভ করবা। এটা করে আমি এটা বলতে পারো ভাই আপনি ভাব নিচ্ছেন, তোমার কাছে আমার ভাবনার কিছুই নেই, সোজা হিসাব, তোমার কাছে আমার ভাবনার কিছুই নেই। এই টেস্ট পেপার আর এই টেক্সট বুক, এই দুটো সলভ করেই আমি বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, সোজা হিসাব, আর কোনো কিচ্ছু নাই। আমার সময় কি এসব রিভিশন ক্লাস ছিল, এই ওয়ান শট ক্লাস ছিল? কিচ্ছু ছিল না। এইটা করেই এই টেক্সট বুক আর হচ্ছে টেস্ট পেপার সলভ করে আমি বোর্ডে ফার্স্ট হয়েছিলাম। তুই বলতে পারো ভাই এই যে আপনাদের সময় এসব ছিল না জন্য আপনি এসব করে ফার্স্ট হয়েছেন। বিশ্বাস করো, এখনও যদি হতো তাহলে এখন আরও ভালোভাবে ফার্স্ট হতে পারতাম। কেন? কারণ এখন এসব নামে ডিস্ট্রাকশন অনেক বেশি, তুমি মেইন জায়গা থেকে সরে অন্য জায়গায় কাজ করতেছো, যার কারণে ডিস্ট্রাকশন আরও বেশি। বুঝতে পারছো? আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে অনেকটা ক্লিয়ার, ঠিক আছে? ধরো সিকিউ তুমি একটা প্রশ্ন এখানে পারতেছো না, তুমি চেষ্টা করার পরেও তুমি পারলা না, তখন তুমি দেখবা সলভটা দেখলা, ঠিক আছে? সলভটা দেখলা, দেখার পরে যে ঘটনাটা হলো যে তুমি ওই টপিকটা হয়তো ঠিকমতো বুঝো নাই, আমাদের ক্লাসটা দেখে ফেলো, বা তোমার মনে হলো যে আমি এটা একটু বই থেকে যদি তুমি একবার একটু পড়ে নাও, তাহলে কিন্তু তোমার ধারণাটা কি হয়ে গেল, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেল। বুঝতে পারছো? এই হচ্ছে পুরো তোমার পড়াশোনার মডিউল, ঠিক আছে? কিভাবে পড়বা। এখন একটা প্রশ্ন তোমরা অনেকেই বলো, আচ্ছা আমি কিন্তু বলছি যে প্রথমে আমি হচ্ছে টেস্ট পেপারের বোর্ড কোশ্চেন সলভ করতাম, তারপরে তোমরা জানো আমার ইনাফ টাইম ছিল, কারণ আমার এসব ওয়ান শট ক্লাস ছিল না, আমার এসব রিভিশন কোর্স ছিল না, কিচ্ছু ছিল না, ঠিক আছে? আমি কি করতাম, বই পড়তাম, টেস্ট পেপার সলভ করতাম। আমি মডেল টেস্টও দিতে যাই নাই, আসলে তোমরা দিবা অবশ্যই, সমস্যা নেই। আমাদের ব্যাচেও কিন্তু আমরা এমসিকিউ মডেল টেস্ট নিব তোমাদের জন্য, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নেই। তো আমার অনেক সময় ছিল, আমার কোনো ডিস্ট্রাকশন ছিল না জীবনে, ঠিক আছে? স্যাররা যা বলতো এই কথাগুলো একদম মনোযোগ দিয়ে শুনতাম, 100 জনের 100 কথা শুনতাম না, বুঝছো না? এই জন্য আমার কাছে অনেক সময় ছিল, আমি বোর্ড কোশ্চেন সলভ করার পরে বিভিন্ন কলেজের কোশ্চেন সলভ করার সময় পাইতাম। বুঝতে পারছো? সোজা হিসাব। আমি খুব সোজা ভাষায় স্ট্রেইট কাট কথা বলি, এই জন্য অনেকের হয়তো আমাকে পছন্দ নাও হতে পারে, বাট এটাই সত্যি। ওকে, আচ্ছা, তোমরা অনেক প্রশ্ন করতেছো, খুবই দুঃখিত, আমি সবগুলোর প্রশ্ন হয়তো দেখে সারতে পারতেছি না, কিন্তু আমার কথার মধ্যে তুমি সব কিছুই আনসার পেয়ে যাবে আর কি।
একজন বলছে ভাইয়া ম্যাথ হচ্ছে চতুর্থ বিষয়, আগে থেকে মেডিকেল টার্গেট থেকে কম গুরুত্ব নিয়েছে, এখন 20-30% সিলেবাস বাকি। আচ্ছা, এখন ধরো আচ্ছা একটা জিনিস তোমাদেরকে আমি খুব গুরুত্বপূর্ণ যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সিলেবাস বাকি, এই যে ব্যাপারটা সিলেবাস বাকি, ঠিক আছে, অর্ধেক অর্ধেক লিখতেছি সব কিছু, সিলেবাস বাকি। এখন সিলেবাস বাকি হলে সমস্যা কি? ধরো তোমরা ইদানিং এই ব্যাপারটা একটু বেশি খেয়াল করতেছি, সেটা হচ্ছে ভাই আমাকে তোমার শর্ট সিলেবাসে ধরো কেমিস্ট্রি থেকে ধরো টোটাল চ্যাপ্টার আছে ধরো 8টা, ঠিক আছে, তো অনেকেই বলে বা ধরো ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার আছে ধরো 4টা, তো স্টুডেন্ট পরীক্ষার 2 দিন আগে হুট করে দেখে একটা মেসেজ দিয়ে বসে আছে যে ভাই আপনি আমাকে এর মধ্যে থেকে ভাই 2টা চ্যাপ্টার দাগায় দেন, আমি 2টা চ্যাপ্টার পরীক্ষা হলে যাব। প্লিজ ডোন্ট ডু দিস। কেন? এটা আমি এই কথাটা সবসময়ই বলার চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো ধরো তোমাকে আমি ধরো বললাম তুই গুণগত রসায়ন আর হচ্ছে তার থার্ড যে চ্যাপ্টারটা পারমাণবিক কি রাসায়নিক বন্ধন আর হচ্ছে এই যে চ্যাপ্টারটা, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এটা হচ্ছে 4th চ্যাপ্টার। তো 2 আর 3 নাম্বার চ্যাপ্টার তুমি ভালো করে পড়ে যাও, পর্যাবৃত্ত ধর্ম আর হচ্ছে গুণগত রসায়ন চ্যাপ্টারটা পড়ে যাও, ওই কি বলে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা দরকার নেই। তো পরীক্ষার হলে তুমি যা দেখলা যে গুণগত রসায়ন থেকে এমন একটা কঠিন প্রশ্ন আসছে যে তুমি এটাতে হাতই দিতে পারলা না, তখন কি হবে? তখন একটা ভয়ঙ্কর ব্যাপার হবে, ঠিক আছে। এই জন্য আমি বলি যে সব চ্যাপ্টারের উপরেই মোটামুটি একটা প্রিপারেশন যেন থাকে, কোনো চ্যাপ্টার যেন আনটাচড না থাকে, ঠিক আছে। হয়তো তুমি যে চ্যাপ্টার ধরো তুমি হয়তো মনে মনে চিন্তা করে আসো যে আমি জৈব রসায়নটা পড়ে পরীক্ষার হলে যাবো না, জৈব রসায়ন অনেক বড়। বিশ্বাস করো, তুমি জাস্ট আমাদের 4টা জৈব রসায়নের উপরে ক্লাস হবে, 4টা ক্লাস, তুমি 4টা ক্লাস করবা, করার পরে তুমি বইটা একবার 2বার একটু দেখো, সহজ সহজ জিনিসগুলো দেখো, টেস্ট পেপার একটু দেখো, ঠিক আছে। এখান থেকে এমনও তো হতে পারে যে এখান থেকে সবচেয়ে সহজ প্রশ্নটা আসছে, ধরো অ্যালকোহল প্রস্তুতি আসছে যেটা তুমি পারো বা ভাইয়ারা ক্লাসে শিখেছে, কিন্তু গুণগত রসায়ন থেকে এমন একটা কঠিন কোয়েশ্চেন আসছে এই যে ধরো মানে যেটা তুমি হাতে দিতে পারতেছো না, ধরো দ্রাবক নিষ্কাশনের একটা বড় ম্যাথ আসছে, ঠিক আছে, ভয়ঙ্কর ম্যাথ আসছে, তুমি এটা পারতেছো না, তখন বিপদ হবে না? এই জন্যে আমার কথা হচ্ছে তুমি সবগুলো চ্যাপ্টার সম্পর্কে তোমার একটা সম্যক ধারণা, একটা ভালো আইডিয়া যেন থাকে, এই ব্যাপারটা তুমি খেয়াল করো, ওকে। আচ্ছা, রিভিশন কিভাবে দিবা এটা যদি একটু বলি কাজেই, এবং যার যেটা মানে 4th সাবজেক্ট আছে তো সেগুলোতেও যা যা গ্যাপ আছে এগুলো মোটামুটি আস্তে আস্তে কাভার করে ফেলো, আমাদের ক্লাস দেখো, তারপরে হচ্ছে টেস্ট পেপার সলভ করো, মানে অ্যাটলিস্ট আনটাচড রাখিও না, ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলি, সেটা হচ্ছে রিভিশন কিভাবে দিব। তুমি এখন যা করতেছো সেটাকে আসলে রিভিশনই বলে, কারণ মোটামুটি তোমার সবগুলো পড়া শেষ, ঠিক আছে। এখন তুমি একটা চ্যাপ্টার কিন্তু 3 দিন ধরে পড়তে পারো না, এটা তোমার সাথে কোনোভাবেই যায় না। এটা এখন তোমাকে যেটা করতে হবে সেটাকে তোমার একটা গেম প্ল্যান বানাইতে হবে। একটা খেলায় নামার আগে কি করতে হয়? একটা খেলায় নামার আগে কিন্তু অনেকজন মানুষ মিলে, কোচ মিলে, সবাই মিলে একটা গেম প্ল্যান তৈরি করে, তাই? তো এখানে তোমার গেম প্ল্যান কিন্তু তোমাকে নিজেই তৈরি করতে হবে, তাই? তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি দেখো ধরো তোমার সাবজেক্ট আছে কয়টা? 4টা, তাই তো? ধরো তোমার পড়ার জন্য কিন্তু আর মোটামুটি তোমার এটা একটু ভয়ঙ্কর কথা বলতেছি আর কি, ভয়ঙ্কর কথা না বলে তো শুনবা না। তো ধরো তোমার পড়ার আর 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে তোমার পুরো সব কিছু রিভিশন দিতে হবে, রিভাইজ করতে হবে, তাই তো? এখন খেয়াল করো, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তুমি যদি এই 4টার কথাই চিন্তা করো তাহলে তোমার হাতে সময় আছে কত? ভেবে দেখছো একবার? ভয়ঙ্কর অবস্থা। এই যে থিওরিটা দিলাম, যে মানে যে স্ট্যাটিস্টিক্সটা এখন দেবো, এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। তুমি যদি প্রত্যেকটা 7 দিন করে দাও, তুমি দেখছো অবস্থা 7 7 7 7, এটা কিন্তু ফুল বইটা। ধরো কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 7 দিন, তার মানে তোমার একটার জন্য তুমি 3.5 দিন করে পাচ্ছ। তুমি ব্যাপারটা ভেবে দেখছো একবারও? তুমি 1 মাস সময় ধরে নাও, কারণ ধরো পুরো মে মাসটা তুমি যদি কাভার করো, তারপরে তোমার ধরো আরো 7 দিনের মধ্যে তুমি এখানে বাংলা আছে, তারপরে ইংলিশ আছে, আইসিটি আছে, ওগুলো ধরো আরো 10 দিন তুমি পড়লা, তাহলেই কিন্তু অলরেডি তুমি মোটামুটি মে মাসের মানে জুন মাসের 10 তারিখের কাছাকাছি কিন্তু তুমি পৌঁছায় যাচ্ছ ভাই। ব্যাপারটা একটু মাথায় রাখো। অনেকেই প্রশ্ন করতেছো, আমি হয়তো দেখতেছি না,
তোমরা মাইন্ড করো না ভাই প্লিজ, আমি আবারও বলতেছি, কারণ আমি এই জিনিসটা একবার বলে নিতে চাচ্ছি আর কি। তো তাহলে একটা মানে পেপার পড়ার জন্য তোমার হাতে আছে 3.5 দিন মাত্র, ঠিক আছে? তো সময়টা কিন্তু অনেক কম। এই সময়টাকে তোমার কাজে লাগাইতে হবে। কিভাবে কাজে লাগাইতে হবে? তোমার করতে হবে টেস্ট পেপার অ্যানালাইসিস। ভাই এটা আবার কি বললেন টেস্ট পেপার অ্যানালাইসিস? তুমি টেস্ট পেপারের মধ্যে গেলেই দেখবা, তুমি একটা অবাক জিনিস দেখবা, সেটা হচ্ছে কি যে একই টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসতেছে। তো ওই টপিকটা, ওই টাইপের ম্যাথটা, ফিজিক্সের ওই ম্যাথটা তুমি যদি সুন্দরভাবে একটু ভালো মতো সলভ করো, তাহলে দেখবা যে তোমার কিন্তু অনেকটাই কাভার হয়ে যাবে। এবং সত্যি কথা বলতে কি, এইচএসসি পরীক্ষায় এখন যে অবস্থা, ধরো টেস্ট পেপার বা এত এত রিসোর্স এত কিছু থাকতে যদি তুমি এইচএসসি পরীক্ষা ভালো না করতে পারো, এটা কিন্তু একটু ব্যর্থতাই বলতে হবে, বুঝছো? কারণ এখনকার টেস্ট পেপারগুলো এত সুন্দর করে সাজানো, আমি দেখছি আমাদের সময় বইগুলো এত সুন্দর ছিল না। এখনকার টেস্ট পেপারগুলো অনেক ভালো করছে, মানে বইগুলো বেশ নির্ভুল, মোটামুটি নির্ভুল, আমি খুব বেশি ভুল টুল দেখি না এখন আর, মোটামুটি ভালো বই। তুমি যদি এবং এমসিকিউ দেখলাম একদম ব্যাখ্যা সহ এমসিকিউ দেওয়া আছে, এগুলো যদি তুমি এখন থেকে একটু ভালো করে পড়ো, তাহলে এটা তোমার একাডেমিক অ্যাডমিশন সব জায়গায় তোমাকে দারুণভাবে হেল্প করবে, ঠিক আছে? তাহলে কি দরকার, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি ভাই, সেটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস। আচ্ছা, তুমি এখন মনে করতে পারো ভাই আপনি কি টেস্ট পেপারের বিজ্ঞাপন করতে আসছেন? এই টেস্ট পেপারের বিজ্ঞাপন করে আমার কোনো লাভ আছে? টেস্ট পেপার কোম্পানি আমাকে 1 টাকা দিবে? না, আমি কোনো টেস্ট পেপার কোম্পানির নাম বলছি? কোনো নাম বলি নেই। কোনটা কিনবা? মার্কেটে মনে হয় 3 রকমই পাওয়া যায় আমি যতদূর জানি, এই পাঞ্জেরি, লেকচার, রয়্যাল। আমাদের সময় রয়্যাল পাওয়া যাইতো না। তো এই 3টাই আছে বই, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই মার্কেট থেকে কিনে আনবা এবং তুমি সুন্দর মতো এগুলো পড়বা, সলভ করবা। আমি জানি তোমার সবারই আছে, ঠিক আছে? জাস্ট তোমরা বইটাকে অবহেলা করে রেখে দিছো। তোমার বিখ্যাত যে শিক্ষক আছে সেই শিক্ষকের কতিপয় শর্ট সাজেশান, তারপরে হচ্ছে স্পেশাল সাজেশান, হিডেন সাজেশান, তারপরে হচ্ছে তার দেওয়া নোট শিট, এগুলো পড়তেছো। এগুলো থেকে আসবে না। তুমি টেস্ট পেপারে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কমন পাবা রে ভাই, তুমি এখান থেকে সলভ করো। কোনো কারো কাছে এই জাদু নাই, বুঝছো না? যারা তোমাকে এগুলো দেওয়ার কথা বলতেছে তারা আসলে টেস্ট পেপার অ্যানালাইসিস করেই তোমাকে হয়তো দিচ্ছে বা কিছু, ঠিক আছে? কিন্তু এটা যদি তুমি নিজে করো, নিজে আনসার, নিজে হচ্ছে উত্তর নিজে দেওয়ার চেষ্টা করো, তাহলে তো এটা তোমার জন্য ভালো হবে। একটা ক্লাসের মধ্যে তোমাকে আনসার করে দিচ্ছে, দেখায় দিচ্ছে, এইটা কিন্তু তুমি দেখতেছো সহজ লাগতেছে, পরীক্ষার হলে যা আর ইমপ্লিমেন্ট করতে পারবে না, তখন কিন্তু একটা মহা ফ্যাসাদে পড়ে যাবে। বিশেষ করে আমি যদি তোমাকে ইংরেজির কথা বলি, আমার মনে ইংরেজিতে এবার দেখলাম অনেকেই A+ মিস করছে। দেখো, ইংরেজি থেকে A+ পাওয়া সবচেয়ে সহজ, বুঝছো? কারণ ইংলিশে টেস্ট পেপার থেকে হুবহু, এই যে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, হ্যান ত্যান হাবিজাবি সব মানে হুবহু কমন পড়ে। আমি কি করতাম জানো? টেস্ট পেপারের শুরুতেই দেখবা সাজেশন নামে একটা অংশ আছে, এটা আমি অন্য কোনো কিছুর দেখতাম না, ইংলিশের দেখতাম। কিসের দেখতাম? ইংলিশের দেখতাম। ওখানে দেখবা প্রত্যেকটা আইটেমের প্রায় মনে হয় 40টা বা 50টা করে দেওয়া থাকে, ওগুলো বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নই। তুমি যদি এই 40টা 50টা সলভ করো, আমার মনে হয় যে এর বাইরে থেকে খুব কমই পরীক্ষায় দেয়, বুঝছো? তুমি জাস্ট এই ব্যাপারগুলো একটু দেখো, আমার মনে হয় ইংলিশ নিয়ে এত বেশি ঝামেলা করতে হবে না, ঠিক আছে? এবং হচ্ছে মইনুল ভাইয়ের কিন্তু কিছু ভিডিও আছে, আমাদের ইংরেজি ইনস্ট্রাক্টর, যে গত বছর দেখলাম কিছু সাজেশন দিয়ে দিছে, ঠিক আছে? তো আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, না হলে আমি ধরো পোস্ট করে দিবনি, তোমরা ওখান থেকে দেখবা। ওখানে ওই যে রিটেন যে পার্টটা আছে, কোনটা প্যারাগ্রাফ, তারপরে কোন এসে, তারপরে লেটার, কোনগুলো পড়তে হবে, এগুলো সাজেশন দেয়া আছে, ঠিক আছে? বা তুমি টেস্ট পেপার থেকে বিগত টেস্ট পেপারের মধ্যে সাজেশন দেওয়া থাকে, এই সাজেশনটা তুমি যদি ফলো করে একটু প্র্যাকটিস করো, ইংলিশ থেকে A+ ছুটানোর কোনো মানেই নেই, বুঝছো? অনেকেই এই কাজগুলো করছে, ইংলিশ থেকে A+ ছুটার কোনো মানে নাই, এটা তুমি আবারও তোমাকে বলতেছি। কারণ কোনো কারণে যদি এগুলো থেকে A+ ছুটে যায়, তাহলে কিন্তু আবার মেডিকেলে মানে পরীক্ষা দিতে বসতে ঝামেলা হয়ে যেতে পারে, বুঝতে পারছো? এগুলো একটু মাথায় রাখো আমার কথা। আচ্ছা, একটু কমেন্ট দেখলাম, ভাইয়া টেস্ট পেপার কি ভালো করে একবার শেষ করলেই হবে? এই তুমি যদি একাধিকবার তোমার সময় থাকে তুমি পড়বা, সমস্যা তো নেই, বুঝছো না? আমাদের এখানে আমি এখনও টেস্ট পেপার কিনি নাই, এখন কিনে কি সলভ করতে পারবো সব? অবশ্যই পারবা, কেন পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই সলভ করবা।
একজন বলতেছে এক্সাম পিছানোর জন্য মনে প্রাণে দোয়া করতেছি। যারা এই কথাগুলো বলতেছে ওদের পড়া অনেক আগেই শেষ হয়ে গেছে, বুঝছো? ওরা এবং তোমার বন্ধু বান্ধব অনেকেই দেখবা বলবে যে বন্ধু আমার তো পড়াশোনা শেষ হয় নাই, আমার কি হবে, এখন আমি কি করব, মনে হয় মেডিকেলে পরীক্ষাটাই দিতে পারবো না, এইচএসসিতে A+ আসবে না। দেখবা যে ও 3বার রিভিশন দিয়ে বসে আছে, বুঝছো? ঠিক আছে, বি কেয়ারফুল। তো এই যে ফারিনদের কথা শোনা যাবে না, ওরা ওই যে মনে প্রাণে দোয়া করতেছে কিন্তু মনে মনে চাচ্ছে এই পরীক্ষাটা 1 মাস আগে হলে ভালো, আরো ভালো হবে, বুঝছো? এই একজন বলছে ভাই সাপ্লিমেন্ট দিয়ে কি হবে? সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, টেস্ট পেপার বলো, যেখানে বিগত বছরের প্রশ্ন আসে সেটা দিলেই হবে। এই যে আমি ম্যাথ সব সলভ করেছি কিন্তু করতে গেলে বারবার আটকে যাই, কারণ প্র্যাকটিস। ম্যাথ আমি অন্তর সাহা, আমিও 7 দিন 10 দিনের মধ্যে একবার করে একটু একটু করে দেখতাম, প্র্যাকটিস করতাম, তাছাড়া আমিও ভুলে যেতাম, এই জন্য তুমিও ভুলে যাও, ঠিক আছে? আচ্ছা ভাই, এইখানে সবার সিলেবাস শেষ, তাও নাটক করে বলে সিলেবাস শেষ হয়নি। এটাই সত্যি, অধিকাংশেরই সিলেবাস শেষ, ঠিক আছে? ভাইয়া টেস্ট পেপার কিনিনি, রয়্যাল গাইড কিনছি, ওটা কমপ্লিট করলে কি হবে? হ্যাঁ হবে, ঠিক আছে, ওকে। একজন বলছে আস্তাগফিরুল্লাহ আমার একবারও শেষ হয়নি। এটা কি কোনো গর্বের কথা? হ্যাঁ, এটা তো গর্বের কথা না, শেষ করা লাগবে, সোজা হিসাব। ওকে ভাই, অর্গানিক নিয়ে কিছু বল। এই অর্গানিক নিয়ে কিন্তু বলছি, আমি কিন্তু আগেই বলছি, আমার কথার মধ্যে তুমি সকল প্রশ্নের আনসার পেয়ে যাবা। অর্গানিকে আমাদের 4টা ক্লাস হবে টোটাল, তুমি ক্লাসগুলো দেখবা এবং বিগত বছরের প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে সলভ করবা, বুঝছো? আর যদি তুমি আগে এটা হচ্ছে নেক্সট যে রুটিন হবে এই 10 তারিখের পরে, ওই রুটিনে আমরা তোমাদের জোগ্রাফিটা রাখবো, বুঝছো? ভাইয়া ফিজিক্সের সব চ্যাপ্টার পড়া আছে, বাট কিছু চ্যাপ্টার কঠিন লাগে, এগুলো কি স্কিপ করতে পারবো? আমি কিন্তু শুরুতেই বলছি কোনো চ্যাপ্টার স্কিপ করার সুযোগ নাই, স্কিপ করবা না। অ্যাটলিস্ট আমাদের ক্লাসগুলো একবার দেখো, দেখে বইটা একবার পড়ো, টেস্ট পেপারটা একটু সলভ করো, একটু সময় দাও, স্কিপ করো না ভাই প্লিজ, কারণ ওই চ্যাপ্টার থেকে সবচেয়ে সহজ প্রশ্নটা আসতে পারে। 23-এ টেস্ট পেপার সলভ করতেছি, নিউটাকে কিনা লাগবে? না কিনলেও চলবে, তোমার ফ্রেন্ডের কাছ থেকে একদিন একটু নিয়ে দেখলা যে 24-এ কী কী প্রশ্ন আসছে, তবে লেটেস্ট টেস্ট পেপারটা কিনে ফেলা ভালো, বুঝছো? আচ্ছা আফরিন, এবার তোমার কমেন্টটা তুমি আরেকবার করো, আমি দেখতে পাচ্ছি না। ভাই ঘুম নিয়ে কিছু বলেন। এখনও যদি তোমার ঘুম মেইন প্রবলেম হয় তাহলে তো তোমাকে নার্সারিতে ভর্তি করে দেওয়া লাগবে, বুঝছো না? তুমি এখন অনেক বড় হয়ে গেছো, বড় মানুষ, নিজেকে একটু মানে মনে করো, দেখো তুমি একটা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, তুমি এখন একটা অ্যাডাল্ট, ঠিক আছে, প্রাপ্তবয়স্ক মানুষ, ঠিক আছে? তো তুমি একটা মানে টাইম শিডিউল তোমাকে বানাইতে হবে। ঘুম তো আমারও ধরে, অনেক ঘুম ধরে ভাই, তা তোমার চেয়ে আমার বেশি ঘুম ধরে, কিন্তু ওই যে পড়ার টাইমে তো পড়াটা পড়তেই হবে, বুঝছো না? এখন ঘুম হলে চা খাবা, তারপরে চা কফি খাবা, আবার পড়বা, চা কফি খাবা, আবার পড়বা, একটু হাঁটতে হাঁটতে পড়বা, বুঝছো না? এগুলো এই বয়সে এসে বললে হবে না, এগুলো ছোটোবেলার কথাবার্তা। ভাই আমার কলেজে ক্লাস করতে হয়, প্লাস ব্যাচের পড়া থাকে, নিজের রিভিশন, এতগুলো মিলে টাইম। এখন কলেজ কেন? এখন তো কলেজ সব ছুটি হয়ে যাওয়ার কথা না, এখন আর কলেজ কেন থাকবে? প্রিমেড এইচএসসির কতদিন আগে অফ করবেন? আমরা আই গেস 2 উইকস আগে, 2 সপ্তাহ আগে আমরা অফ করে তোমাদের হচ্ছে ইয়েটা শুরু করব, কি বলে তোমাদের যেটাকে আমরা বলি মডেল টেস্ট শুরু করব, ঠিক আছে? মানে আমরা তখন বলে দিব এরপরে তোমরা আর ক্লাস করবা না, এটা আমি তোমাকে বলে দিব। হয়তো সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস চলবে, কিন্তু তোমাকে আমি বলে দিব যে এখন আর ক্লাস করার দরকার নেই, এখন শুধু তোমার নিজের পড়া পড়ো, বুঝছো? ভাইয়া প্রথম পত্রে মার্ক ভালো তোলা কঠিন হয়ে যায়, কিছু কিছু একটু বলেন। প্রথম পত্র সম্পর্কে একটু যদি বলি, এই তোমাদের অনেক প্রশ্নে কিন্তু আমি আনসার দিতে পারতেছি না, তোমরা প্লিজ কিছু মনে করো না, ঠিক আছে? আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কারণ অনেক প্রশ্ন, তবে আমার মনে হয় পুরোটা যদি কেউ শুনে তাহলে আর কোনো প্রশ্ন সেরকম থাকবে না। আচ্ছা, বাংলা প্রথম পত্র যদি একটু বলি, যে বাংলা প্রথম পত্র নিয়ে, তাহলে বাংলা প্রথম পত্রে ভালো করার যে ব্যাপার, সেটা হচ্ছে তোমাকে গল্প কবিতাটা 1-2বার একটু ভালো মতো পড়ে ফেলতে হবে, ঠিক আছে? ইউটিউবে দেখবা বিভিন্ন, ধরো একটা গদ্য বা কবিতা তোমার পড়তে অনেক অসুবিধা হচ্ছে, তুমি যদি জাস্ট ওই কবিতাটার নাম লিখে ইউটিউবে সার্চ দাও, আমার মনে হয় তুমি একটা ক্লাস পাই যাবা। খুব কঠিন হলে এটা একটু দেখে ফেলতে পারো, যেমন ধরো আমাদের চ্যানেলও মনে হয় 2-একটা আছে, তাহারেই পরে মনে, এরকম ওই কবিতাটার আমরা একটা সলভ ক্লাস নিয়েছিলাম। তো ওই চ্যাপ্টারে তুমি একবার দেখে ফেললা, শব্দার্থগুলো দেখে ফেললা। এখন ঘটনা হচ্ছে তোমার পরীক্ষায় তুমি লিখবা কিভাবে? লেখার সিস্টেমটা হচ্ছে
তোমার লেখাটা একটু সুন্দর করতে হবে অবশ্যই। এবং তুমি যদি পেজগুলোকে এভাবে চিন্তা করো, এটা হচ্ছে পেজ নাম্বার 1, এটা হচ্ছে পেজ নাম্বার 2, এটা পেজ নাম্বার 3, এটা হচ্ছে পেজ নাম্বার 4। আমি মোটামুটি 4 পেজই লিখতাম, ঠিক আছে। ধরো এখানে তুমি ক শুরু করবা, কটা আমি সবসময় লিখতাম 1 নং প্রশ্নের ক এর উত্তর। শুধু ক লেখে নিচে টান দিলে কেমন যেন একটা লাগে, মানে মনে হচ্ছে গুরুত্ব দিচ্ছি না, এরকম একটা 1 নং প্রশ্নের ক এর উত্তর, 1 নং প্রশ্নের খ এর উত্তর, এরকম এইটুকু অংশে ধর 1 লাইনে ক লিখবা, ঠিক আছে। এবং ক কিন্তু বানান ভুলটুল করা যাবে না, বানান ভুলটুল করলে কিন্তু টিচাররা একদম 0 দিয়ে দেয়, বুঝছো। এই এখন মনোযোগ দিয়ে এটা শোনো, খটা বাকি পেজের মধ্যে খটা শেষ করবা, ওকে। এরপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে পরের পেজে এখান থেকে গ শুরু করলা, তাই না। গ এইটা তুমি এই পেজটা পুরোটা লিখবা, লিখে এখান থেকে কিছু দূর আসবা, আসে এখান থেকে আবার ঘ শুরু করবা, খ এখান থেকে নিয়ে পুরোটা শেষ করবা, বা আরেকটু তুমি লিখতে চাইলে সেটা লিখতে পারো। এই ফরম্যাটে আগাবা। কোনো সময় কটা ভাঙ্গা পেজ থেকে শুরু করার দরকার নেই, ঠিক আছে। ভাঙ্গা পেজ থেকে কখনো কখ শুরু করবা না, ঠিক আছে। আমি নিজে এই ফরম্যাটে লেখা এসেছি, বিশ্বাস করো আমার লেখা অনেক স্লো। আমি কখনো কোনো প্রশ্ন 4 পেজের বেশি লিখতে পারি নাই, কিন্তু আমি নিজে বাংলায় সবগুলোতে 92% নাম্বার পাইছি। তোমরা অনেকেই হয়তো বলতে পারো ভাই এত নাম্বার কি পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমি পাইছি, ঠিক আছে, সোজা হিসাব। তাহলে এভাবে তুমি যদি বাংলা লেখো। এবং আরেকটা জিনিস একটু বলি, ধরো খ যখন তুমি লিখবা তখন এটাকে তুমি 2 প্যারাতে লিখবা, 1 প্যারাতে জ্ঞানমূলক এবং আরেকটা প্যারাতে কি লিখবা, অনুধাবনমূলক টাইপের প্রশ্ন লেখার চেষ্টা করবা। গতে তুমি কি করবা, তুমি 3টা প্যারা বানানোর চেষ্টা করবা। এত জ্ঞান অনুধাবন আলাদা করতে না পারলেও মোটামুটি 3টা প্যারা, যাতে টিচার দেখে বুঝে যায় এখানে তিনটা দক্ষতার ব্যাপার এখানে আছে। 3টা প্যারা দেখলে টিচার 3 নাম্বার দিতে আগ্রহী হয়, বুঝছো। আবার ঘ নাম্বারে তুমি ধরো মোটামুটি 4টা প্যারা বানানোর চেষ্টা করবা, অ্যাটলিস্ট টিচার যাতে এখানে তোমাকে মানে 3 দেয়। তাহলে কিন্তু তোমার মোটামুটি কত নাম্বার হয়ে গেল, তাহলে কিন্তু তুমি 9 আউট অফ 10 পাই যাবে, যেটা একটা গুড মার্ক। না হলেও তোমাকে এখানে কত, এখানে ধরো গতেও যদি 1 কম দেয় তাও কিন্তু তুমি 8 পেয়ে যাবা 10-এর মধ্যে। কিন্তু তোমরা যে কাজগুলো করো হচ্ছে ক নাম্বারেই করো একটা ভুল, কারণ বই ঠিক মতো পড়ো নাই। ক নাম্বারে ভুল করলে এই খ গ ঘ সবগুলোতে নাম্বার যায় কমে, কারণ টিচার দেখে কই পারে না, এত খ গ ঘ কেমনে পারবে, বুঝছো না। এই ব্যাপারগুলো একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো, আমার মনে হয় যে এই বাংলাতে নাম্বারটা বেটার হবে, ঠিক আছে। বাংলাতে নাম্বারটা বেটার হবে। তাহলে কিন্তু দেখো ইংরেজি বললাম, বাংলা বললাম, ফিজিক্স নিয়ে শুরুতে বলছি, ঠিক আছে, কেমিস্ট্রি নিয়েও বলছি, ম্যাথের ব্যাপারে বলছি, বারবার প্র্যাকটিস করা ছাড়া কোনো রাস্তাই নেই, ঠিক আছে। বায়োলজি আমাদের ক্লাসগুলো করো, টেস্ট সলভ করো, আর ছবি আঁকা শিখতে হবে। কিন্তু আমি বারবার বলতেছি, আমার খাতায় আমি বলি যে আমি ছবি বেশি আঁকছি মনে হয় লেখার চেয়ে। মানে আমার খাতাটাকে এমনভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করতাম যাতে করে মানে ছবিগুলো বড় বড় ছবি আঁকতাম, বুঝছো। একটা ফ্লো চার্ট দিয়ে লিখতাম যাতে টিচারদের চোখে পড়ে ব্যাপারগুলো। আবার যেগুলো প্রশ্ন কম পারো ওগুলো আবার ফ্লো চার্ট পয়েন্ট দিয়ে লিখো না, তাহলে কিন্তু আবার টিচারের চোখে পড়ে নাম্বার আরও উল্টা কাটা যাওয়ার সম্ভাবনা আছে। যাদের কনসেপ্ট ভালো আছে তারা ফ্লো চার্ট বানায় লিখবা, ঠিক আছে। আমরা যখন পড়ে তখন দেখবে এরকম ফ্লো চার্ট দিয়ে লিখছি, ঠিক আছে। তো ইংরেজি যেমন ফ্লো চার্ট লেখো ওরকমভাবে, ঠিক আছে। তাহলে দেখবা যে নাম্বারটা আরও বাড়তেছে, ঠিক আছে। ক খগুলো ভুল করার চেষ্টা করবে না, কারণ টিচাররা ক খই দেখে। ক খ যদি তুমি ভুল করো তাহলে কিন্তু গ ঘ নাম্বার অটোমেটিক কমে যায়। এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই তোমাকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। একজন লিখছে আমিও এভাবে বাংলা লিখি, খুব সুন্দর। আচ্ছা, একজন বলছে 5, 6, 7 পাওয়া যায়, 8, 9 বেশি হয়ে যায়। কোনো দিনই না। 8, 9 যদি বেশি হইতো তাহলে আমি কেমনে এই নাম্বার পাইছি, বুঝছো না। অবশ্যই পাবা, তোমরা এটা মনে প্রাণে বিশ্বাসই করতে চাও না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, বুঝছো। আচ্ছা, একজন বলছে ভাই আপনার কথা শুনে টেস্ট পেপার সলভ করেছি, অনেক উপকৃত হয়েছি। আফরিনি বা তোমার কমেন্ট, খালি এই কমেন্টটাই আমি দেখতেছি যে হচ্ছে ভাই আমার কমেন্টটা দেখেন, কিন্তু তোমার কমেন্টটা আমি খুঁজে পাচ্ছি না।
একজন লিখছে, ভাইয়া আমি নিউজ ফিডে দেখছি বেশি পরিমাণে চা খাওয়ার জন্য কিডনিতে পাথর হয়েছে। চা কিডনিতে পাথর অনেক কারণে হতে পারে। তুমি হেঁটে হেঁটে পড়াশোনা করবে, তাহলে আর চা খাওয়া লাগবে না, বুঝছো না? আচ্ছা, একজন বলছে, ভাইয়া পড়াগুলো অগোছালো। তুমি সুন্দরভাবে এক সিরিয়ালে পড়া শুরু করে দাও, যেগুলো বাদ আছে সেগুলো কমপ্লিট করে ফেলো, তাহলেই পড়া গোছালো হয়ে যাবে। এক সাবজেক্ট হলো অন্য সাবজেক্ট গ্যাপ হয়ে যায়, তো শুরুতেই বলছি তোমাকে আগে একটা প্ল্যান সাজায় নিতে হবে যে এই কয়দিনের মধ্যে আমাকে এই সাবজেক্ট শেষ করতে হবে, তাহলেই হয়ে গেল। সারাদিন পড়েও পড়া হচ্ছে না বলে মনে হচ্ছে, এজন্য পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, ধরো তুমি একটা চ্যাপ্টার আমাদের সাথে পড়ার পরে তুমি পরীক্ষা দিলে, তার মানে কি? পরীক্ষা দিয়ে তুমি মোটামুটি একটা ভালো নাম্বার পেলে, তার মানে তোমার ওই চ্যাপ্টারটা শেষ হয়েছে, সোজা হিসাব। বা তুমি নিজেই টেস্ট পেপার দেখে তুমি দেখলা যে তুমি মোটামুটি প্রশ্নগুলো পারতেছো, দ্যাট মিনস কমপ্লিশন অফ দ্য চ্যাপ্টার, তোমার ওই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে, সোজা হিসাব। ওকে, আমার কেন জানি মনে হচ্ছে আগের পড়া ভুলে যাচ্ছে, এটা আমারও মনে হয়, এটা সবারই মনে হবে। এত পড়া ভুলে যাওয়াই স্বাভাবিক, ঠিক আছে? পড়তে পড়তেই মনে থাকবে। একদিনে কি সব সাবজেক্ট পড়ো, যেটা তোমার ইচ্ছা, এটা একদমই তোমার ইচ্ছা। যেমন আমি একদিনে এক সাবজেক্ট পড়তে পারি না, আমার এক সাবজেক্ট পড়তে বোর লাগে। অনেকে আছে, যেমন তোমার রিজভি ভাই একসাথে টানা 2-3 দিন এক সাবজেক্ট পড়ে, আমার এটা পড়তে ভালো লাগে না। এটা তোমার ইচ্ছা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ভাই। আগে বই রিডিং পড়বো নাকি আগে সিকিউ পড়বো? আগে বই পড়বা, তারপরে সিকিউ সলভ করবা। বই না পড়ে সিকিউ সলভ করলে ওগুলো মনে থাকবে নাকি? এই জন্যই তো তোমাদের মনে থাকে না। অনেকে আছে যে বই না পড়ে সিকিউ সলভ করতেছে। ভাই, ওয়ান শর্ট ক্লাস সিকিউ সলভ করতেছে, বইটা ভাই পড়ি নাই ভাই। তাহলে এটা জীবনে তোমার মনে থাকবে, পরীক্ষা হলে লিখতে পারবা? এবং ইদানিং কিন্তু এই যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হচ্ছে, তার কারণ কি জানো? তার কারণ হচ্ছে এই সব জিনিস। নিজে পড়ার যে ঘাটতি বা কম, এটা অনেক এটা তোমাকে মানতেই হবে। শুধুমাত্র ক্লাস দেখে কিন্তু তুমি একটা সিকিউ ভালো করে লিখে আসতে পারো এরকম না। মেডিকেলের জন্য আমি তোমাদেরকে প্রত্যেক লাইন ধরে ধরে পড়াই দিচ্ছি। এই পড়াটার পরে তুমি নিজে একবার বইটা পড়ে তুমি সিকিউ সলভ করে ফেলো, আমার মনে হয় যে তোমার পড়াটা কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তুমি আমার ক্লাস দেখোই না, আমার ক্লাস দেখলে তো বইটা পড়া হয়ে যায়, তুমি আমার ক্লাসও দেখো না, তুমি ঘুরে বেড়াচ্ছ আর পরীক্ষার আগের রাতে এমসিকিউ সলভ ক্লাস দেখতেছ, তাহলে কোনোদিন পরীক্ষা ভালো হবে? এই জন্যই তো এখনকার রেজাল্ট হয় খারাপ, কারণ তারা আসলে ভুল গাইডলাইন পাচ্ছে, বুঝছো? এই ব্যাপারগুলো একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো, কে সঠিক কথা বলতেছে, কে তোমাদেরকে ভালো ইনফরমেশন দিচ্ছে, ভালো গাইডলাইন দিচ্ছে। এটা যতদিন না বুঝতে পারবা ততদিন আসলে ভালো করা কঠিন, বুঝছো? আচ্ছা, একটা চ্যাপ্টার রিভাইজে 4-5 ঘন্টা লাগে। তোমাকে টাইমটা ফিক্স করে নিতে হবে যে ভাই আমার এই 3 ঘন্টার মধ্যে এই চ্যাপ্টার শেষ করতে হবে। কারণ এখন যদি তুমি একটা চ্যাপ্টার 10 ঘন্টা লাগায় পড়ে ফেলো, তাহলে কিন্তু আর তুমি টাইম পাবা না, বুঝছো? একটু ফাস্ট যাইতে হবে, একটু ফাস্ট পড়তে হবে। একটা জিনিস ধরো তুমি একটু কম বুঝতেছো, ওটা নিয়েই তুমি যে এখন পড়ে থাকো, এখন পরীক্ষার সামনে চলে আসছে, তাহলে কিন্তু হবে না, তোমাকে স্কিপ করে আগাইতে হবে, বুঝছো? আবার পুরো চ্যাপ্টার স্কিপ করা যাবে না, এটাও কিন্তু বলেই ফেলছি আমি আগেই। একজন বলছে, ভাইয়া পদ্য উদ্দীপকগুলো বুঝে পদ্যের সাথে রিলেট করতে ঝামেলা লাগে। আচ্ছা দেখো, এটা তো হচ্ছে বাংলা, তো বাংলার জন্য তোমাকে তুমি যে না বুঝতে পারো, এটা তো বিপদ। এর জন্য আমি যেটা তোমাকে বলছি, তুমি ওই কন্টেন্টটা বোঝার জন্য শব্দার্থগুলো ভালো মতো পড়বা, আর ইউটিউবে কিছু ফ্রি ক্লাস দেখে নিতে পারো, আমার মনে হয় দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে ভাই, গ্রামার প্র্যাকটিসের জন্য বোর্ডগুলো করবো নাকি অন্য কলেজেরগুলো? বোর্ডগুলো করার পরে যদি তোমার সময় থাকে তখন তুমি অন্য কলেজ করবা না কেন? অন্য কলেজ করবা। যদি সময় না থাকে তাহলে শুধু বোর্ডেরগুলোই করবা, বুঝছো না? তোমার যতটুকু সক্ষমতা তুমি তোমার সক্ষমতা সর্বোচ্চ করবা, কিন্তু বোর্ডেরগুলো সলভ না করে পরীক্ষা হলে যাওয়া যাবে না, ঠিক আছে? একজন বলতেছে, ভাইয়া আমাকে এত কোচিং থেকে কল করতেছে এইচএসসি রিভিশন ব্যাচের জন্য ভর্তি হইতে, মেডিকেল কোর্সের জন্য ভর্তি হইতে। আমার আম্মু আমাকে অনেক চাপ দিচ্ছে ভর্তি হওয়ার জন্য। ভাইয়া কিছু বলেন যাতে আমার আম্মু আমাকে এইসব কোচিংয়ের ব্যাপারে চাপ না দেয়। এটা তো আমি বলতে পারি না, ঠিক আছে? তুমি তোমার অ্যাকশন, তোমার কাজ দিয়ে তুমি বুঝাও, ঠিক আছে? ধরো তুমি আমাদের কোর্সে ভর্তি হয়েছো কিন্তু তুমি ক্লাস করো না, তুমি খালি ঘুরে বেড়াও, তাহলে তোমার মা মনে করবে যে মনে হয় এসব অনলাইন কোচিং করে কোনো লাভ হয় না।
তখন তোমার মা হয়তো তোমাকে প্রেশার দেবে, এই মডেল টেস্ট পরীক্ষা দিয়ে, এই এখানে যা সেখানে যা। কিন্তু ধরো তুমি রেগুলার আমাদের ক্লাস করতেছো, রেগুলার আমাদের পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দেওয়ার পর আন্টিকে বলতেছো যে মা আমি আজকের পরীক্ষায় আমি ধরো 90% নাম্বার পাইছি। প্রত্যেকদিন তুমি পরীক্ষা দিচ্ছ, তোমার মাকে তুমি নাম্বার বলতেছো আমি এত পাচ্ছি, আমি আমার পড়াশোনার এই অবস্থা, কোচিংয়ে আজকে এই ক্লাস হচ্ছে, এই পরীক্ষা হচ্ছে, আন্টিকে জানাও। তাহলে আন্টি বুঝবে না আমার মেয়েটা পড়াশোনা করতেছে, তখন আর উল্টাপাল্টা চাপ দিবে না, বুঝছো না? তার সাথে চাপ দিবেই। তুমি যদি ঘুরে বেড়াও তাহলে আন্টি দেখবে এই আমার মেয়ে তো ঘুরে বেড়ায় সারাদিন সারাদিন, এমনি এমনি মোবাইল টিপে, পড়ালেখা করে না, তাহলে তো তোমাকে চাপ দিবেই। সোজা হিসাব। কীভাবে লং টাইম কনসেন্ট্রেশন ধরে রাখে? লং টাইম কনসেন্ট্রেশন ধরে রাখতে তো আমিও পারি না, বুঝছো না? কিন্তু এই যে পরীক্ষার আগে এই কনসেন্ট্রেশন ধরে রাখা লাগে, কি করবা কও, এটা বুঝতে হবে, ঠিক আছে? এটা ধরে রাখার স্পেশাল কোনো মন্ত্র, কোনো সূত্র কিছু নাই। এটার জন্য তোমাকে মোটিভেটেড থেকে পরীক্ষার আগে তোমার চেষ্টা করতে হবে যে তুমি এই যে টাইম ভাগ করে নেবে, টাইমের মধ্যে তোমাকে এটা শেষ করাই লাগবে, সোজা হিসাব। অ্যান্ড কনসেন্ট্রেশন থাকুক না থাকুক তোমার বই নিয়ে বসে থাকতে হবে, সোজা হিসাব। ফোনটা একটু দূরে রাখো, যখন পড়বা তাহলেই হবে। বাংলা ফার্স্ট বার এমসিকিউ নিয়ে প্যারা লাগে, সব অপশনই ঠিক মনে হয়, এটা নিয়ে কিছু করার নাই। আমার সময় এটা সেই সমস্যা ছিল, তোমার সময়ও থাকবে, সারা জীবনই থাকবে, এটা আমি এখনই কয়ে দিচ্ছি, ঠিক আছে? আমার সময় ধরো 40টা করে এমসিকিউ থাকতো, বুঝছো? 40টার মধ্যে 5টা এমসিকিউ থাকতো, এটা এক এক টিচার এক এক অ্যান্সার দিত। এটা আমার সময় ছিল, তোমার সময় থাকে, এগুলো তোমার পারার দরকার নেই ভাই, এগুলো বাদেই A+ পাওয়া সম্ভব, বুঝছো? এগুলো পারার দরকার নেই। আচ্ছা, আমার মনে হয় বাংলা রচনা কত পেজ লিখবো, এইগুলো প্রশ্ন দেখলে তোমাদেরকে গুলি করার জন্য ইচ্ছা হয়। এই বয়সে এসে যদি লেখো যে বাংলা রচনা কত পেজ লিখবো, তাহলে হবে? দেখো, তুমি ধরো এটা তোমার লেখার স্পিডের উপর ডিপেন্ড করে, বুঝছো? যেমন ধরো আমার বন্ধু ছিল, আমি দেখছি যে বাংলা রচনা 22-23 পেজ লিখছে, রচনায় পয়েন্ট দিচ্ছে 40টা, বুঝছো? আমার লেখার স্পিড অনেক স্লো। আমি লেখা সুন্দর করার চেষ্টা করছি, তথ্যবহুল করার চেষ্টা করছি, মানে ওই শ্রমের মর্যাদা টাইপের রচনা লেখি নাই, ঠিক আছে? এমন রচনাগুলো লেখার চেষ্টা করছি যেগুলো একটু ডিফারেন্ট টাইপের, বুঝছো? যার মধ্যে আমি কিছু তথ্য দিতে পারবো, কিছু কোটেশন ইউজ করতে পারবো, এবং লেখাগুলো সুন্দর করার চেষ্টা করছি। তো যার কারণে হয়েছে কি, আমি 10 পেজের বেশি লিখতে পারি নাই, বুঝছো? হয়তো পয়েন্ট দিয়েছি 12-13টা, কিন্তু এ দিয়েই আমি আমার নাম্বার তুলে ফেলছি। ইট ডিপেন্ডস তুমি কি করতেছো, কি লিখতেছো, কিভাবে লিখতেছো, ঠিক আছে? অনেকে ওই 22 পেজ লিখাও হয়তো এত নাম্বার পাই নাই। এই হচ্ছে ব্যাপার, তুমি কতটুকু স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতেছো, এইটা হচ্ছে ব্যাপার। আমি কিন্তু এই যে বাংলার সময় তোমাকে বলছি, দেখো প্রেজেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। তুমি সুন্দর করে লিখতেছো, 1 নং প্রশ্নের কয়ের উত্তর, 1 নং প্রশ্নের ক্ষয়ের উত্তর না লিখে তুমি যদি খালি এখানে 1 লিখে এমনি একটা ক লেখা রাখো, বা ধরো শুধু এরকম ক লেখা রাখছো, শুধু এরকম একটা ক লেখা রাখছো, তাহলে আমি এটা কোন নাম্বার প্রশ্নের ক, এটা দেখেই মনে হবে যে আরে এ তো গুরুত্বই দেয় না, খালি এমনি একটা ক লেখছে, বুঝছো না? তুমি খাতাটা যতটুকু স্মার্টলি প্রেজেন্ট করবে, রিটেন তো তোমার চেহারা কেউ দেখতেছে না, তোমার খাতা দেখতেছে, তাই না? তোমার খাতার সৌন্দর্য যত বেশি হবে, তুমি নাম্বারটা তত বেশি পাবা। ওকে? আর যাদের কলেজে অসংখ্য মডেল টেস্ট নিবে, তাদের জন্য আমার সমবেদনা প্রকাশ করা ছাড়া আর কিছু করার নেই ভাই। তোমাদের কলেজে যদি আরো 3টা মডেল টেস্ট নেয়, তোমার জন্য আমার সমবেদনা ছাড়া আমার আর কিছু করার নেই। তুমি একটু কষ্ট করে এই মডেল টেস্টের মানে যুদ্ধের মধ্যেও একটু করে কষ্ট করে পড়ালেখা করো, নিজে নিজে, ঠিক আছে? নিজে নিজে টেস্ট পেপার সলভ করো, পড়াশোনা করো, আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, আমার মনে হয় আমি মোটামুটি সবার প্রশ্নেরই আনসার দিয়ে দিছি, এবং আমার মনে হয় পুরোটা যদি কেউ শোনো, তাহলে আমার মনে হয় নতুন আর কোনো প্রবলেম তুমি বাইর করতে পারবা না, ঠিক আছে? তো সেশনটা কেমন ছিল এটা কিন্তু আমাকে জানাইতে পারো, একটা ছবি তুলে ফেলা, আমার এটা গ্রুপে পোস্ট করতে হবে না। আজকে হচ্ছে একটা গাইডলাইন, একটা সেশন নিলাম। হ্যাঁ, না মাইনুল ভাইও কিন্তু কমেন্টে রিপ্লাই দিচ্ছে, তোমরা মাইনুল ভাইয়ের নামটাও মেনশন করো। মাইনুল আমার এখন একটা ছবি তুলতেছে, আমি একটা পোস্ট দিচ্ছি আর কি, গ্রুপে জানাইতে হবে। তো তোমার একটা সাজেশন ক্লাস নিলাম, শুধু গ্রুপের মধ্যে কিছু নিচ্ছি, বাইরে এরা কাউকে এগুলো বলতেছি না, ওদের জন্য পরে নিব। আচ্ছা আচ্ছা, তাছাড়া অনেকে বলতে পারে আমি নাকি ক্লাস টেস্ট নেই না, এটা জানাইতে হবে না যে তোমার একটা সেশন নিলাম। এরকম মাঝে মাঝে আমি তোমাদেরকে সেশন নিব, যাতে তোমাদের আরো হেল্প হয়, ঠিক আছে? এরকম অনেক সেশন থাকবে
যাতে তোমাদের হেল্প হয়, এবং স্পেসিফিক কিছু সেশন আমি নেওয়ার চেষ্টা করবো আরও, যে ধরো একটু ফিজিক্স নিয়ে কথা বললাম একদিন, ধরো একটু কেমিস্ট্রি নিয়ে কথা বললাম, ছোটো ছোটো সেশন নিয়ে তোমাদের সমস্যাগুলো আমি চেষ্টা করবো সলভ করার, যাতে তোমরা আরও ভালো করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য অনেক অনেক কি কমপ্লেন, আচ্ছা কারো কমেন্ট যদি মিস হয়ে থাকে তাহলে কমেন্ট করো, সমস্যা নাই। তবে আমার বিশ্বাস তুমি শুরু থেকে যদি দেখে থাকো তাহলে আমার মনে হয় না কোনো প্রশ্ন বাদ আছে। এই সবাই বলো তো যে আজকে যা যা বললাম এগুলো কোথাও তোমাকে কেউ কখনো বলছে এভাবে? ভাই ফিজিক্সের প্রবলেম হচ্ছে কোন ম্যাথে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, ম্যাথ কীভাবে সলভ করতে হবে সেটা ধারাবাহিকতা বুঝতে পারি না। এই জন্য কিন্তু বলছি শুরুতেই তুমি আগে এখানে লিখে নিবা কী কী দেওয়া আছে, বুঝছো? কী কী দেওয়া আছে এটা আগে লিখে নিতে হবে। এটা দেওয়া আছে এটা লিখে নিলেই তোমার মাথার মধ্যে কিন্তু আস্তে আস্তে ক্যাচ করা শুরু করবে যে কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছো? আর প্রত্যেক বছরই এই গদ বাঁধা একই ধরনের প্রবলেমই ফিজিক্সে কিন্তু বিভিন্ন বোর্ডে আসে। 2-4টা তো কঠিন আসবে, এটা তো মানতে হবে, ওগুলো হয়তো সলভ করা যাবে না, কিন্তু নর্মাল যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি একই টাইপের ফর্মুলারই প্রবলেম আসে। তুমি যদি মোটামুটি বিগত বছর প্রশ্নগুলো ফিজিক্সে সলভ করে ফেলো, আমরা নতুন কোনো সূত্র কিন্তু আবিষ্কার করার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, কথার ধরনগুলো একটু যদি খেয়াল করো, অধিকাংশ ক্ষেত্রেই দেখবা যে যেমন ধরো আমি যে ভৌত আলোক বিজ্ঞানের কথা বলি, তাহলে ধরো প্রথমে বলবে যে এই পরীক্ষাটা বাতাসের মধ্যে করছে, পানির মধ্যে নিয়ে গেলে কি পরিবর্তন হবে। তো এই টাইপের ব্যাপারগুলো তুমি নিজেই কিন্তু বুঝতে পারো টেস্ট পেপার অ্যানালাইসিস করলে, তখন তাহলে আমার মনে হয় পারবা তুমি। ঠিক আছে, এত হতাশ হয় না একদমই। আচ্ছা ইন্টিগ্রেশন বাদ দিবা কিনা, আমি কিন্তু শুরুতেই বলছি অর্গানিক নিয়ে এই কথাটা বলছিলাম, সেম অ্যাজ ইন্টিগ্রেশনে তুমি সহজ সহজ প্রবলেমগুলো একটু সলভ করো, খুব কঠিনগুলো দরকার নেই। একদিন সময় নিয়ে সহজগুলো সলভ করে ফেলো, তাহলে আমার মনে হয় যে যদি পরীক্ষা সহজটা আসে তাহলে তুমি কমন পায়ে গেলা, কঠিনগুলোর দরকার নেই, বুঝছো না? অ্যাটলিস্ট যেটা তুমি স্কিপ করছো যে চ্যাপ্টারগুলো, ওগুলো অন্তর্ভাইয়ের পরামর্শ নিয়ে, সেগুলো অন্তর্ভাইয়ের পরামর্শ নিয়ে সহজ অংশগুলো সলভ করো। ইন্টিগ্রেশনে কিছু অ্যাপ্লাইড পার্ট আছে না, যেগুলো হচ্ছে তোমার ধরো ক্ষেত্রফল নির্ণয় হবে যাবে, এইগুলো কিন্তু ইজি, এগুলো তুমি যদি একটু সলভ করে দেখবা যে এগুলো সৃজনশীল প্রশ্নের মধ্যে চলে আসছে, বুঝছো? এগুলো একটু খেয়াল করো, তাহলে আমার মনে হয় পারবা জিনিসগুলো। যেমন কেমিস্ট্রি ধরো অর্গানিক কেমিস্ট্রি তুমি যদি একটু করে ধরো শুরুর দিকে জিনিসগুলো, তুমি যদি অ্যালকোহল পড়ো, ইথার পড়ো, তারপরে ধরো কি বলে অ্যালডিহাইড পড়ো, এই জিনিসগুলো যদি তুমি একটু মোটামুটি পড়ে দাও, আমার মনে হয় এই জায়গা থেকে তুমি একটা প্রশ্ন কমন পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে, বুঝছো? তোমার দরকার নাই তো যে একদম বিশাল কঠিন জিনিস, তুমি সহজ জিনিসগুলো একটু করে দেয়, যেগুলো স্কিপ করছো ওগুলো সহজ জিনিসগুলো পড়ো, কঠিন জিনিসের দরকার নেই। ওকে, আমার মনে হয় আমি শেষ করতে পারি এখন নাকি? ভাইয়া আইসিটি কোনটা ফলো করলে বোর্ড পরীক্ষায় বেশি লাভবান হবো, বোর্ড বই নাকি বিভিন্ন লেখকের বই? এই আইসিটি তো আমরা বোর্ড বই পড়ি না, আমরা তো বিভিন্ন লেখকের বই পড়ি। আইসিটি না, আইসিটি বোর্ড বই আছে মাইনুল। আচ্ছা তোমার মাইনুল ভাই জানি না আইসিটির বোর্ড বই আছে, বুঝছো? তো যাই হোক তুমি ওই যে বিভিন্ন লেখকের বই পড়বা, ঠিক আছে? অনেকেই আজকে প্রথম শুনতেছে না আইসিটি বোর্ড বই আছে, এরা আবার বোর্ড বই খোঁজা শুরু করবে। এই তোরা বোর্ড বই খোঁজা শুরু করিস না, যে বই এতদিন পড়ছিস সেটাই পড়, তাহলেই হবে। অনেক বড় চ্যাপ্টার পড়তেই ভয় লাগে, এই বয়সে বলে ভয় পায়। এখন তোমাদের দেখে আমরা ভয় পাই যে আর তোমরা বলে কি? আমার একটা স্টুডেন্ট যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমারই তো ভয় পায় যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তার চেয়ে আমি অবশ্যই ছোটখাটো মানুষ, তাই না? তো এখন ঘটনা হচ্ছে তোমরা যদি আবার আমাদের দিয়ে ভয় পাও তাহলে তো বিপদ। আচ্ছা, একটা বড় ধরনের প্রশ্ন হচ্ছে বারবার যেটা আসতেছে যে হচ্ছে ডিস্ট্রাক্ট হচ্ছে বারবার, ঠিক না? যে মাইনুল ভাই এইচএসসি পাস করলো কেমন? আমি এইচএসসি পাস করছি এমনি রে ভাই, আমি আসলে হচ্ছে বলে না ওই যে ঝড়ে বকমরে, তারপর হচ্ছে কি কবিরাজের কি জানি কেরাসমতি বাড়ে, ঠিক না? এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যেটা বলতেছিলাম, কি মেকআপ ছাড়াই আসলাম, মাইনুল ভাই অলওয়েজ রেডি, এটা কি তোমরা এখনো বুঝো নাই? হ্যাঁ, মাইনুল ভাই যদি মেকআপ লাগে তাহলে আসলে এটা নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, যেটা বলতে আসছি সেটা হচ্ছে ওই যেটা বারবার বলতেছো
যে ভাই বেশিক্ষণ একটা না পড়তে পারি না, তারপর হচ্ছে ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, তারপর হচ্ছে ঘুম আসে। আচ্ছা, এই ব্যাপারগুলো দেখা হচ্ছে এটা কিন্তু তোমার একার প্রবলেম না। হ্যাঁ, এই যে আমরা যখন পড়ি না, আমরা তো এখন পড়ালেখা করতেছি, ব্যাপারটা এরকম না যে হচ্ছে আমরা আসলে যে এই তোমরা এরকম চিন্তা করার কোনো কারণে। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা পরবর্তীতে কি করবেন, এটা করতেছেন কিনা ওইটা করতেছেন কিনা। আমরা অনেক কিছু করতেছি বুঝছো, আমরা শুধু হচ্ছে যে তোমার এই যে এই লাইভ সেশন নিয়ে শুধু হচ্ছে আসি, ব্যাপারটা এরকমও না। আমরা নিজেদের পড়ালেখা আছে, নিজেদের পড়ালেখা করি। এখন আমরা যখন পড়ি তখন কিন্তু আমাদের সেম সমস্যা হয়, ঠিক আছে? 30 মিনিট পড়ার পরে আমরা মানে হচ্ছে মন মেজাজ খারাপ হয়ে যায়, পড়ার মাথায় ঢুকে না, ঠিক আছে? 2 ঘন্টা পড়ার পরে আমাদেরও ঘুম আসে। তো এইগুলো হচ্ছে সবার সমস্যা, ঠিক আছে? তো এটা তোমার নিজের পার্সোনাল সমস্যা, এরকম মনে করার কোনো কারণ নেই। ওকে, তো এখন মনে করো হচ্ছে এই রকম চিন্তা ভাবনা যদি মাথায় আসে যে আমার একারই প্রবলেম হচ্ছে, এটা জীবনে আমলে নিবা না, ঠিক আছে? এটা সবার হচ্ছে। তো সবার হলে তুমি হচ্ছে মনে করো হচ্ছে সঙ্গদোষে লোহা ভাসে, তো তুমিও ভাসো না ভাই, একটু সমস্যা কি? সবসময় ডুবে থাকার দরকার আছে? একটু ভাসলা, ঠিক না? সমস্যা তো নাই। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। এটা সবারই হচ্ছে, সবারই হবে, তোমারও হবে, এটা নর্মাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এই যে যখন ডিস্ট্র্যাক্ট হচ্ছ, তুমি ধরো 30 মিনিট পড়ার পরে তুমি পড়ালেখা থেকে হচ্ছে একেবারে বাইরে চলে গেছো, তখন তুমি কি করবা? আমরা সাধারণত কি করি, যেমন আমরা হচ্ছে মনে করো যে হচ্ছে আমি রুটিনটা বলি, আমাদের রুটিনটা বলি। ধরো আমরা হচ্ছে সন্ধ্যার সময় পড়তে বসলাম, ওকে, সন্ধ্যার থেকে পড়তে পড়তে ধরো হচ্ছে 9টার দিকে পড়ালেখা মোটামুটি করলাম, 9টা বা 10টা পর্যন্ত। এরপর দেখা গেল হচ্ছে বিশাল রকমের একটা ডিস্ট্রাকশন চলে আসছে, না আর পড়তে ভালো লাগতেছে না। তো তখন কি করি? তখন অন্তরে বলি চল তাহলে এখন খাওয়া দাওয়া করে আসি। তো তখন ওই টাইমে খাওয়া দাওয়া করি, ওকে। তো ডিস্ট্রাকশনটার সাথে সাথে দেখা হচ্ছে আমাদের একটা কাজ হয়ে যাচ্ছে, ওকে ফাইন। তো খাওয়া দাওয়া করে আসলাম, আসার পরে কী করলাম? আবার পড়তে বসলাম। তো পড়তে বসার পরে দেখা গেল 1-1.5 ঘন্টা পরে আবার মনে করো যে হচ্ছে ডিস্ট্রাকশন চলে আসলো। তো তখন কি করি? তখন অন্তরে অথবা সাদিরে বলি, রিজবি যেহেতু হলে নাই, তো ওদের বলি চল চা খেয়ে আসি। এবং আমাদের হলে হচ্ছে মনে করো যে হচ্ছে 12টা-1টার দিকে হচ্ছে সিঙ্গারা ভাজে, বুঝছো, রাতে। তো এটা তোমাদের বলে লাভ নাই, তোমরা তো এই সুযোগটা পাবা না। তো ঢাকা মেডিকেলের হলে হচ্ছে সিঙ্গারা ভাজে রাতে। তো হচ্ছে আমরা 12টা, 12:30-1টার সময় সিঙ্গারা খেতে যাই। তো সিঙ্গারা খেয়ে 1 কাপ চা খেয়ে তখন আবার আসি। তো তখন আবার কিছুক্ষণ পড়ালেখা করি। এরপরে যে ডিস্ট্রাকশনটা আসে, ওই ডিস্ট্রাকশন তো আসুক না, ওইটা তো আমি চাচ্ছি ডিস্ট্রাকশন আসুক, কারণ তখন আমি কি ঘুমাবো, এই যে ঠিক একজন না? আবার কষ্ট পাইছে, একটা কেন? প্রশ্ন করছে তার উত্তর দিলেন না। আবার প্রশ্ন করো ভাই প্লিজ। আমরা দেখা হচ্ছে অন্তর ভাই একটু খেয়াল করো, অন্তর ভাই এতক্ষণ তো প্রশ্ন উত্তর দিলই, দেওয়ার পর হচ্ছে লাইভ শেষ করে দিয়ে যাচ্ছিল। একজন কমেন্ট করছে ভাই আমার প্রশ্নের উত্তর দিলেন না, আমি তখন হচ্ছে আবার লেংদি করাইছি ওরে, বলছি ঠিক আছে আর একটু থাক, কোশ্চেনগুলো হচ্ছে উত্তর দিয়ে যা। তো এরপরও যদি হচ্ছে তোমরা যদি হচ্ছে মানে এরকম মানে মনে হচ্ছে যে মানে এদের ব্যাপারটা হচ্ছে এরা সবাই নিজেরা বাপ্পারাজ মনে করে, বুঝছো, মানে জীবনে কষ্টই পাওয়া লাগবে, ঠিক আছে? আর বুক চাপড়ায় তুমি হচ্ছে এই যে প্রেমের সমাধির মধ্যে একটা এরকম একটা গান আছে না, ঠিক আছে? এই গান গাইতে গাইতে তুমি মনে করো যে নদীর পাড় দিয়ে হাঁটতেছো, আর নদীর পাড় দিয়ে হাঁটতে পারতেছো না, একটু পর উষ্টা খায় পড়ে যাইতেছো, ব্যাপারটা এরকম। ভাই দরকার আছে তোমার প্রতি সবসময় নিজেরে বাপ্পারাজ বাবার, কিছু সময় তুমি হচ্ছে নিজের একটু বড় লেভেলের হিরো ভাবো না, সমস্যা কি? এখন মনে করছে এরা মানে জোর করে মনে করছে ধর ভালো মনে হচ্ছে ভালো লাগতেছে, বুঝছো, এমনিতে আছে শান্ত মতো, কিন্তু এরা হুট করে দেখা যাবে হচ্ছে কি অরিজিৎ সিং এর কষ্টের গান ছাড়বে, একটু কষ্ট পাই, ঠিক আছে? জোর করে যদি তোমরা কষ্ট পাইতে চাও তো এই জায়গাতে আমাদের কিছু বলার আছে? এটা তো করা যাবে না রে ভাই, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে প্রশ্নটা কি আসছে ওইটা যেটা বলছিলাম? আচ্ছা, ম্যাথ ইন্টারেস্ট পাও না? হ্যাঁ, ম্যাথে দেখা হচ্ছে, ম্যাথের কথা যদি বলো তাহলে হচ্ছে এখন আর প্রশ্নটা করতেছে না। আচ্ছা করবে হয়তো, আমি 1-2 মিনিট ওয়েট করতেছি, এরপর আমরা শেষ করে দিব। আসলে দেখ হচ্ছে ইন্টারেস্ট যেটাতে পাও না সেটা যদি তোমার এক্সট্রা সাবজেক্ট হয়ে থাকে, তুমি ওইটাতে একটু সময় কম দাও, সমস্যা নাই। এবং ওইটাতে হচ্ছে ইন্টারেস্ট যখন দেওয়ার দরকার নাই তখনই তুমি ওইটা পড়ালেখা করো। যেমন আমার ক্ষেত্রে বলি, আমারও সেম, ম্যাথের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, এখনো নাই, ইহজগতে কোনো সময় হবে কিনা আমি জানি না। এই দেখ ওর প্রশ্নটা কিন্তু আমি আচ্ছা আমি কথাটা শেষ করি। ও লিখছিল যে হায়ার ম্যাথ পারি না, এখন কি করবো? আমি লিখছি বোর্ড কোশ্চেন সলভ করে ফেলো। ও অন্তর্ভাই তো রিপ্লাই দিয়ে দিচ্ছে অলরেডি, মানে লাইভে দেয় নাই আর কি, মুখে দেয় নাই, কলমে দিছে, মানে হাতে দিছে আর কি। তো একই তো। তো এখন দেখো হচ্ছে ম্যাথ যখন হচ্ছে আমি যেটা বলেছিলাম, তো আমিও ম্যাথ পারি না, তো ম্যাথ পারি না, আবার ম্যাথ এক্সট্রা সাবজেক্ট, ওকে। তো এখন এক্সট্রা সাবজেক্ট ম্যাথ পারি না কারণ, তো একেবারে তো এটা হচ্ছে আমি ত্যায্যপুত্র বা কি বলে এটারে, মানে ত্যায্য করে তো আর দেওয়া যাবে না, আমার কিছুটা হচ্ছে ওরা ধরে রাখতে হবে, যেহেতু জিনিসটা তো আমার, সাবজেক্টটা আমার, ঠিক না? তো এখন মনে করে হচ্ছে যেহেতু আমার সাবজেক্ট, তো যেটা হয় মনে করে হচ্ছে ওই যে এলাকাতে যেটা দেখানো হচ্ছে মাঝে মধ্যে কেউ চলে গেছে, তারপর হচ্ছে এখন মনে করে হচ্ছে এই যে ত্যায্যপুত্র ত্যায্য কন্যা করে দিছে, এরপর লাস্টে আবার বলে শত হইলো তো নিজের রক্ত, ঠিক না? তো সেম কথা এরকম, তো শত হইলো তো তোমারই সাবজেক্ট, তোমার এটা নিয়ে হচ্ছে সামনে আগায় যেতে হবে, একটা জিপিএ পাইতে হবে। তাহলে কি করতে হবে? ন্যূনতম একটা সময় যেটা দিয়ে তুমি হচ্ছে এটাতে একটা
মোটামুটি ভালো হলেও রেজাল্ট করতে পারবা, ওই টাইমটা তুমি দাও। এখন এটাকে তুমি কি প্রাইম টাইম দিবা? প্রাইম টাইম বলতে আমি কি বোঝাচ্ছি, সকালের পড়ার টাইম, সন্ধ্যার পড়ার টাইম, এই দুইটা টাইম হচ্ছে আমাদের পড়ার প্রাইম টাইম একেবারে। তো তুমি যেহেতু এই সাবজেক্টটা তোমার অপশনাল, এই সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগে না, এই কারণে প্রাইম টাইমগুলো হচ্ছে এই সাবজেক্টগুলো পড়ার সময় নষ্ট করবা না। তুমি পড়বা কোন সময়, যে সময় তোমার হচ্ছে পড়ার ঠিক আছে, আমার হচ্ছে এখন বেশি না পড়লেও চলবে, ওই টাইমগুলো। যেমন আমি সাধারণত হচ্ছে ম্যাথ করতাম দুপুরবেলা, যে টাইমে আমার পড়ার তেমন একটা চাপ নাই, অথবা শেষ রাত বলতে হচ্ছে বুঝাচ্ছি ধরো রাত 12টার পরে, মানে যখন আমি হচ্ছে কিছুক্ষণ ম্যাথ করে ঘুমিয়ে যাবো এরকম আর কি। তো এই সিস্টেমটা তোমরা ইচ্ছা করলে অ্যাপ্লাই করতে পারো, এটা যদিও যার যার চয়েস মতো তোমরা আগাবো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে হচ্ছে আসলে অনেক কথা বলে ফেলছি। টাইম ম্যানেজমেন্ট, দেখ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, কোনটা টাইম ম্যানেজমেন্ট বলছে এটা আমি আসলে বুঝি নাই। টাইম ম্যানেজমেন্ট আবার কি? এখন আর ম্যানেজমেন্ট করে লাভ আছে? এখন আর ম্যানেজমেন্ট করে লাভ নেই, এখন সারাদিনই পড়া লাগবে। ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে সারাদিন পড়বা, ঠিক আছে? এখন আর টাইম নেই যে ম্যানেজমেন্ট করবা, যে 2 ঘন্টা বাইরে ঘুরতে যাবো, 2 ঘন্টা খাবো, এই টাইম আর নেই, এখন সারাদিন পড়বা। এখন আমার ম্যানেজমেন্ট বলে কিছু নেই, খালি করবা যেটা সেটা হচ্ছে ফিক্স করবা যে এই টাইমের মধ্যে আমাকে এই কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে, এটাই ম্যানেজমেন্ট টাইম, আর কোনো ম্যানেজমেন্ট নেই। ঠিক আছে, তাহলে অন্তর আমরা তাহলে আপাতত শেষ করে দিই নাকি? আচ্ছা, আরও যারা হচ্ছে বাকি যে সব কোয়েশ্চেন যদি থাকে, তোমরা হচ্ছে আমি বুঝতেছি হচ্ছে হয়তো নতুন অনেকে জয়েন করতেছো, তো এই কোয়েশ্চেনগুলো মানে হচ্ছে তোমরা এখন করতেছো, ওই কোয়েশ্চেনগুলো তোমরা যদি হচ্ছে সেশনটা পুরোটা দেখো তাহলে হয়ে যাবে। বায়োলজির চিত্র আঁকা খুব একটা এক্সেলেন্ট হয় না, কিন্তু ঠিক মতো চিহ্নিত করে বোর্ড পরীক্ষায়। আচ্ছা, এটার উত্তরটা আমি দিই, বুঝছো? এটা হচ্ছে মনে করো হয়েছে, আমরা এই কাহিনী আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমরা যখন হচ্ছে প্রথম পরীক্ষা দিই মেডিকেল লাইফে, প্রথম পরীক্ষা বলতে হচ্ছে এটা ছিল হচ্ছে থোরাক্সের কার্ড পরীক্ষা বলে এটাকে। থোরাক্স মানে হচ্ছে বক্ষপিঞ্জর, এই এরিয়ার একটা মানে হচ্ছে কার্ড পরীক্ষা বলে অ্যানাটমিতে। তো ওই পরীক্ষা দেওয়ার সময় হচ্ছে 50 নম্বরের পরীক্ষা ছিল। তো আমি, আমার আরও বন্ধু বান্ধব, তখন হচ্ছে অন্তর আমাদের সাথে একসাথে থাকে না, অন্তর একটু আলাদা অন্য রুমে থাকে। তো পরীক্ষা দেওয়ার পরে আমরা অনেকেই হচ্ছে পুরো 50 আনসার করতে পারি নাই, সময় কম, বুঝছো? তো অ্যান্সার করতে পারি নাই। এখন মনে করো যে হচ্ছে ঠিক আছে, তো হচ্ছে কোনো রকম পরীক্ষা দিয়ে বেরিয়ে আসছি। তো বেরিয়ে আসার পর হচ্ছে বাকিদের জিজ্ঞেস করলাম কি অবস্থা, সবারই সেম, বুঝছো? যে হচ্ছে কেউই পুরো অ্যান্সার করতে পারে নাই, মোটামুটি কেউ 2-3 এরকম ছেড়ে দিয়ে আসছে। তো আমাদের এক বান্ধবী, সে হচ্ছে মানে একটু ভালো আর কি, মানে হচ্ছে অনেক ভালো, একটু ভালো না অনেক ভালো, ক্লাসে ভালোই মনে করো হচ্ছে অ্যান্সার দেয়, হাত উঠায়, ঠিক আছে? তো হায়ার ম্যাথ তুই বল ভাই। আচ্ছা, হায়ার ম্যাথ আমি বলার মতো, আমি যেটা বলছিলাম এটা শেষ করি। তো এখন মনে হচ্ছে তার কাছে জিজ্ঞেস করলাম, দোস্ত তোর পরীক্ষা কেমন হয়েছে? সেও বলতেছে না রে দোস্ত, পরীক্ষা ভালো হয় নাই। মানে আমরা 4-5 জন একসাথে ছিলাম, তো আমরা তো মনে মনে খুশি হয়ে গেছি, বুঝছো না? আরে ওর পরীক্ষা ভালো হয় নাই, তাহলে তো আমাদেরটা আসলে খুব বেশি খারাপ হয় নাই, ঠিক না? তো জিজ্ঞেস করলাম তুই কত অ্যান্সার করতে পারছ নাই? পরে বলছে ও তো বলছে সব তো অ্যান্সার করছি, কিন্তু এই যে কয়েকটা চিত্র আঁকতে হয়েছে, ওই চিত্রগুলা কালার করতে পারে নাই। তো এটা শোনার পরে আমরা ওইখানে দাঁড়াই নাই, বুঝছো? তো কারণ ওইখানে দাঁড়ানোর মতো হয় যে বলে না অকাতকে বাহার, তো আমরা হচ্ছে এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? আমাদের আর এই জায়গাতে থাকার অকাত নাই, আমরা ওই দিকে সরে আসছি। এখন দেখো হচ্ছে পরীক্ষাতে সেও পাস করছে, আমরা যে কয়েক নাম্বার অ্যান্সার করতে পারি নাই, অ্যান্সার না করার পরে, এবং হচ্ছে ছবি তো মনে করছে কালার করা তো পরের ব্যাপার, আমাদের ছবিগুলো এরকম হয়, আমরা এখানে হচ্ছে একটা ছবি আঁকার পরে নিচে মনে করো যে কি আঁকছি এটা হচ্ছে সুন্দর করে লিখে দিই। ধরো এটা যদি হচ্ছে মনে করো একটা মানুষ হয়, ঠিক আছে? এটা হচ্ছে মানুষ, তাহলে হচ্ছে নিচে আগে হচ্ছে নিচের কথাটা হচ্ছে সুন্দর করে লিখি যে এটা হচ্ছে মানুষ। যদি এখানে আমি সুন্দর করে এটাও লিখতে পারি নাই, ঠিক আছে, তখন মনে করো যে উপরে কি লিখছে এটা স্যার পরে দেখে, আগে নিচেরটা দেখে, ও আচ্ছা এটা মানুষ, এরপরে মিলায়, তার মানে এটা মনে হয় কল্লা, এটা মনে হয় 2টা হাত, এটা মনে হয় 2টা পা। বুঝতে পারছো কথাটা? তো এইটা হচ্ছে আমাদের সিস্টেম, এবং আমরা সারা জীবন এটাই করে আসছি। ওকে, তোমার তো এখানে হচ্ছে পাবলো পিকাসো, তোমার SM সুলতান, তোমার হচ্ছে জয়নুল আবেদিন হওয়ার তো দরকার নাই। তুমি বায়োলজি স্টুডেন্টের মতো আঁকো না, ঠিক আছে? এর বেশি দরকার নাই। ওকে, ওরা এই যে রাহাতের ক্লাস দেখে, ওরা বুঝে না যে ছবি রাহাত কেমন আঁকে? হ্যাঁ, এ ছবি জীবনে দেখছে হাত মানুষের আঁকা ছবি, দেখছো কি ভয়ঙ্কর ছবি, তুমি নিজেই বুঝবা না। তাহলে এই আমারও ছবি খুব বাজে হয়, তারপরও ভালো নাম্বার পাইছি, এগুলো নিয়ে কোনো ভাবার কিছু নেই। খাতাটা সুন্দর করে, লেখাটা সুন্দর করার চেষ্টা করো ভাই। লেখা সুন্দর না তাহলে আমার কি হবে? আমি কি পাস করতে পারবো না ভাই? আমি কি মেডিকেলে পড়তে পারবো না? তোমার মাইনুল ভাই পড়তেছে না, এই আমার লেখা খারাপ, লেখা দেখলে বুঝো না। আমার লেখা কিন্তু এত খারাপ না। হ্যাঁ, আমার লেখা হচ্ছে অন্তরটা, যদি তুমি হচ্ছে ধরো আমরা 4 জনের মধ্যে অন্তরটা হচ্ছে ফার্স্ট অবশ্যই, ঠিক আছে, আমি সেকেন্ড পজিশনে আছি হাতের লেখার দিক দিয়ে। হ্যাঁ, তো হচ্ছে সাদি ভাই রিজু ভাইটা কিন্তু আমাদের চাইতে খারাপ,
তো এসে তারা পাস করে বেরিয়ে গেছে। রিজবি ভাই এই হাতের লেখা নিয়ে আমাদের মধ্যে যদি বলি সবচেয়ে খারাপ, রিজবি দেখতেছে কিনা লাইভ তাহলে বিপদ আছে। তো সে এই হাতের লেখা নিয়ে মনে করে হচ্ছে মেডিকেলে হচ্ছে ফার্স্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে তুমি ফার্স্ট নাও বা 100তম তোমার সমস্যা কি, ঠিক না? ওকে আচ্ছা, তাহলে আপাতত আমরা এখানে শেষ করতেছি। আর আমি যে দেখছো মেকআপ ছাড়াও যে লাইভে চলে আসতে পারি, এটা তো বুঝছো, তো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ওকে, তাহলে আপাতত আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। আবার কোয়েশ্চেন আমি জানি যে হচ্ছে অনেকের অনেক কোয়েশ্চেন থেকে যাবে, এটা আমরা আবার কয়েকদিন পর আবার লাইভে আসবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। মনে দুঃখ নিও না, আবার আসবো আমরা।